সো আমরা নেফ্রনের চারটা পার্ট পড়ছিলাম। নেফ্রনের চারটা পার্ট, প্রথমে এফারেন্ট আর্টেরিওল, মূলত দুইটা পার্ট রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। এর মধ্যে আমরা আবার আরো চারটা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল আমরা বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস নিয়ে এরকম একটা পার্ট ক্রিয়েট করতে পারি। ওকে, তারপর বোমেন্স ক্যাপসুল, তারপর টিউব শুরু হয়। টিউবের প্রথমে থাকে হচ্ছে পিসিটি অর প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, তারপরে থাকে হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এটাই হচ্ছে নেফ্রনের মূল পার্ট। তারপর মাঝে থাকে হচ্ছে হেনরিস লুপ, এই মাঝে থাকে হেনরিস লুপ। এই গেল। এখন প্রশ্ন হলো, এরপর কালেক্টিং টিউবিউল থাকে, ওটাকে আমরা নেফ্রনের অংশ ধরতেও পারি, নাও ধরতে পারি, সমস্যা নেই, কালেক্টিং টিউবিউল। এবং আমরা জানি কোথায় কি কি কাজ হয়। ইউরিন প্রোডাকশনের মূলত তিনটা পার্ট ছিল। প্রতিনিয়ত ব্লাড এখানে আসে, কিডনির ভিতরে ব্লাড আসে এবং ব্লাড থেকে কিছু অংশ ইউরিন হিসেবে চলে যায়। এবং তুমি যদি খেয়াল করে দেখো, প্রতিনিয়ত অ্যারাউন্ড 125 ml ব্লাড আসে। তুমি যদি একটু হিসাব করে দেখো, আমি একটা হিসাব দেখাই। যেমন এটা হচ্ছে আমাদের বডি। আমাদের হার্ট থেকে প্রতিনিয়ত 5.5 লিটার ব্লাড বের হয়ে আসে, প্রতিনিয়ত পাম্প হয়। আমরা ধরে নেই 5 লিটার ব্লাড পাম্প হয়, এবং 5 লিটার থেকে আমাদের মনে রাখা লাগবে কিছু অংশ আমাদের ব্রেইনে যায়, অ্যারাউন্ড 20% ব্রেইনে যায়, অ্যারাউন্ড 20% কিডনিতে যায়, এভাবে বিভিন্ন অংশে 20% করে করে যায়। এবং আমরা ধরে নিই কিডনিতে হচ্ছে 20% যায়। এবং আমরা যদি দেখি 5 লিটারের 20% হচ্ছে 1 লিটার, তাহলে কিডনিতে প্রতিনিয়ত 1 লিটার ব্লাড আসতেছে, প্রতি মিনিটে 1 লিটার করে ব্লাড আসতেছে। ওকে, তাহলে আমরা যদি দেখি 1 লিটার করে ব্লাড আসলো, ওকে, এই 1 লিটার করে, মিনিটে না সরি, প্রতি সেকেন্ডেই বলা যায় 1 লিটার করে ব্লাড আসলো। ঠিক আছে, এই 1 লিটারের মধ্যে আমরা জানি এখানের মধ্যে সেল থাকে, আমরা জানি 100% এর মধ্যে 55% থাকে হচ্ছে গিয়ে প্লাজমা, আর 45% থাকে হচ্ছে সেল থাকে 45% আর 55% থাকে হচ্ছে প্লাজমা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 লিটারের মধ্যে অ্যারাউন্ড 550, আর আমরা 550 না বলে 600 ধরি, 600 বললে আমাদের ইজি হবে। তো অ্যারাউন্ড 600 ml 1 লিটারের মধ্যে 40% হচ্ছে গিয়ে, অর্থাৎ 40 ml পর্যন্ত হচ্ছে সেল, আর 600 হচ্ছে গিয়ে পানি। তাহলে প্রতিনিয়ত এখানে 600 ml পানি আসতেছে, এবং এই পুরাটা পানি কিন্তু বের হয়ে যায় না, পুরাটা প্লাজমা কিন্তু বের হয় না, কিছু পরিমাণ প্লাজমা বের হয়। এবং আমরা আবার 20% ধরে নিই, মনে রাখা লাগবে প্রতিবারে 20% করে। তো এটারও 20% তুমি যদি দেখো 120 অ্যারাউন্ড আসে, আমরা 125 ধরে নিই, যেহেতু আমরা রাউন্ড ফিগার গুলো ধরতেছি। সো 125 ml ব্লাড প্রতিনিয়ত 600 ml আসতেছে, 600 পুরাটাই তো এদিক দিয়ে যাচ্ছে না, কিছুটা তো এদিকে চলে যাচ্ছে, আর 125 ml এখানে চলে আসতেছে, এখান দিয়ে আলটিমেটলি বের হচ্ছে। এখন তুমি চিন্তা করো, তুমি রোজা রাখছো, রোজা রাখলেও ব্লাড ফ্লো তো থেমে থাকবে না, হার্ট তো নিজের মতো পাম্প করতেই থাকবে। অর্থাৎ হার্ট যেহেতু পাম্প করতেছে প্রতিনিয়ত, এভরি মোমেন্ট কি আসতেছে, এখানে 600 ml ব্লাড আসতেছে, এখানে 125 ml ব্লাড প্রতিনিয়ত কি হচ্ছে, চলে আসতেছে। এখন তুমি চিন্তা করো 125 ml যদি এখানে কি হতো, ইউরিন আকারে বের হয়ে যেত, তাহলে তুমি কিছুক্ষণের মধ্যে তোমার বডিতে পানি কমে যেত। কিন্তু কি হয়, 125 এর মধ্যে এখানে সবগুলা পানি চলে যায়, রিঅ্যাবজর্বড হয়, ইউরিন প্রোডাকশনের সেকেন্ড স্টেপ ছিল এটা। দেন ফাইনালি 1 ml ইউরিন শুধুমাত্র প্রডিউস হতো। এখন এই 1 ml ইউরিন প্রোডাকশন বন্ধ করে দিতে হবে কখন? ফর এক্সাম্পল তুমি রোজা রাখছো, তোমার বডিতে একে পানি খুবই কম, তুমি পানি খাচ্ছ না, তার উপর তোমার কি হচ্ছে, এখানে 125 ml এর প্রতি সেকেন্ড বা প্রতি মুহূর্তেই যদি 1 ml করে তৈরি হয়, ঝামেলা না? তাই দেখা যাচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে এন্টি ডাইউরেটিক হরমোন, নামটা একটু চেক করো, কোন হরমোনটার নাম কি? এন্টি ডাইউরেটিক। তাহলে আমরা যদি একটু দেখি, ডাইউরেটিক মানে কি? ইউরিনের পরিমাণ যে ডাবল করে দেয়, ডাবল দ্বিগুণ করে দেয় ইউরিনের পরিমাণ। আর অ্যান্টি ডাইউরেটিক মানে কি? যে ইউরিনের পরিমাণ বাড়তে দেয়। তাহলে এখানের মধ্যে যখন এডিএইচ হরমোনটা কাজ করবে, তখন কি হবে, ইউরিনের পরিমাণ বাড়তে দিবে না, অর্থাৎ এখানে যে পানিটা আছে ওটাকে ভিতরে, শরীরের ভিতরে নিয়ে যেতে শুরু করবে। এই প্রসেসটা তাহলে কাজ করে কোথায়? ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে। এটা একটু মাথায় রাখতে লাগবে, ডিডি দিয়ে মনে রাখতে পারো। এভাবে আলটিমেটলি যখন তোমার বডিতে পানি থাকে না, তখন এই হরমোনটা এসে
কিডনি দিয়ে পানি 1 ml যেটা বের হওয়ার কথা ছিল ওটাকেও আর বের হতে দেয়। এভাবে হচ্ছে আমাদের বডিতে পানির ব্যালেন্সটা ক্রিয়েট থাকে। এবং এই অ্যান্টিডাইউরেটিক হরমোন বা এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন, এটার আরেক নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন নামটাও যদি একটু ভাগ করে দেখো তাহলে দেখবা ভেসেলকে প্রেস করে রাখে, তার মানে কি বের হতে দিচ্ছে না, ভেসেলকে প্রেস করে রাখছে, ভেসোপ্রেসিন। তাহলে আমরা বুঝতে পারছি ভেসোপ্রেসিন কিভাবে আমাদের ইউরিনটাকে কন্ট্রোল করে যখন আমাদের বডিটাকে পানি থাকে না। আর যখন খুব বেশি পানি থাকবে সেহেরির পরে ধরো, তখন তো এই হরমোনটার কোনো দরকার নেই, তখন তোমার দরকার হচ্ছে ডাইউরেসিস। যে বেশি পানিটা খাইছো, নরমালি 5 লিটার থাকার কথা তোমার এখন পানি হয়ে গেছে 10 লিটার, এক্সট্রা পানিটাকে বের করে দিতে হবে না? এই এক্সট্রা পানিটাকে বের করতে হলে তোমার অ্যান্টিডাইউরেটিক হরমোনটা আর আসবে না। তখন তখন কি হবে, এখান থেকে প্রচুর পরিমাণে ইউরিন বের হতে থাকবে। অর্থাৎ তোমার যখন বেশি পানি থাকে, বেশি পানি থাকলে এডিএইচ আসে না, এডিএইচ আসে না। তোমার যখন কম পানি থাকে তখন হচ্ছে এডিএইচ আসে। এডিএইচ আসলে পানি সবগুলোকে ভিতরে নিতে শুরু করে। এটা হচ্ছে এডিএইচ এর কাজ, অ্যান্টিডাইউরেটিক হরমোনের কাজ।